আমি আমার রুমে ঢুকে কিছু আমাকে বলার সুযোগ না দিয়ে সে আমার গায়ে হাত তোলা শুরু করে, সে আমাকে কিলঘুষি মারা শুরু করে, থাপ্পড় মারা শুরু করে। আমার নামাজের হিজাব খুলে টান দিয়ে প্রথমেই আমার গলা চেপে ধরে সে আরেকটা কথা, সে হাতের মধ্যে লোহা জাতীয় চেইনের মতো কিছু একটা পেঁচায় আসছিল, যেটা দিয়ে সে আমার মাথায় আঘাত করার পরে ডক্টর আমার যেটা বলেছে যে আমার মাথার হাড্ডি বের হয়ে গিয়েছিল, ঠিক এখানে কাটাটা আপনারা ছবি দেখেছেন। তারপরে সে আমার গলা চিপ দিয়ে ধরে, সে আমাকে কোনো রকম সাউন্ড চিৎকার করার সুযোগ দেয়নি। আমার গলা চিপ দিয়ে ধরে সে আমার সে একটা ছুরি নিয়ে আসছিল সাথে করে, আমার চেহারা ঠিক কপালের এইখান থেকে আমার ঠোঁট সহ থুতমা পর্যন্ত আমার চেহারা কেটে ফেলে। এবং এটা কাটার পরে আমি যখন অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই, তখন আমার মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়েছে। এটা আমি তখন তো বুঝতে পারি যে কী দিয়ে আমাকে আঘাত করেছে, পরে জেনেছি। আমার ঠিক হাতের সামনেই, আমার ড্রেসিং টেবিলের সামনে মিরর দেওয়া কাঠের খুব ভারী একটা টুল ছিল। ওই টুল দিয়ে সে যখন আমার মুখে আঘাত করে, আমার ঠিক এই নাক ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল। আমার নাকের কোনো হাড্ডি ছিল না। আমার মুখের এক পাশের চোয়াল খুলে আলাদা হয়ে গিয়েছিল, আরেক পাশের চোয়ালগুলো ঝুরা ঝুরা হয়ে গিয়েছিল। আর আমার যে ছুরি কাটার পরে আমার এই গালটা ওপেন হয়ে গেছিলো, আমার দাঁতগুলো, আমার চোখের নার্ভ, এগুলো সব কাটা পড়ে। আমার এই চোখ এখনও ক্ষতিগ্রস্ত, এই চোখ ঠিক হবে কিনা আমি জানি না, আমার চোখের নার্ভ কাটা পড়েছে। সো এই হতাহত করার পরে আমার মা বোন, এগুলো সে খুবই কম মুহূর্তের মধ্যে করেছে। আমার মা বোন যখন দেখে যে 3টা মানুষ আমাদেরকে আটকায় রাখছে, কিছু একটা সমস্যা, তখন আমার মা আমার কাজের বুয়াকে বলে যে তুমি অন্তত যাও, তুমি বাসা থেকে বের হও, চিল্লাচিল্লির মুহূর্তে তুমি বাসা থেকে বের হয়ে মানুষজন ডাক দাও, তুমি দরজা খোলার চেষ্টা করো, এখানে কি হইতেছে। তখন 3জন গুন্ডা যখন এই চিল্লাচিল্লি আর আটকাতে পারছিল না আমার মা বোনকে, তখন তারা বের হয়ে যায় এবং সাথে রনিও বের হয়। আমার মা যখন এসে আমাকে উঠায় দেখে যে আমি মরার মতো অবস্থায় আছি, কোনো মতো আমার সেন্সটা একটু আসতেই আমি রক্তমাখা বারান্দা, দেখবেন যে 4 তলা থেকে আমার রক্ত নিচ তলায় পড়ছে। আমি কোনো মতো জাস্ট বারান্দায় যেয়ে বলি যে আপনারা সবাই, এলাকার মানুষজন দারোয়ান ছিল, আমি চিল্লাচিল্লি করে বলি, আমার মা চিল্লাচিল্লি করে, বোন চিল্লাচিল্লি করে যে আপনারা আমাদেরকে বাঁচান, আমাদেরকে খুন করে ফেলছে। এই সময় এলাকার মানুষ এসে আমাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায়। আমার সাথে কি ঘটেছে আগে আমি ঘটনাটাই বলি, যে ছবিগুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। এপ্রিলের 10 তারিখ, ঠিক রোজার ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন। তার আগে থেকে যে কারণে ঘটনাটা ঘটে, আমার হাজব্যান্ড আমাকে খুন করতে চায়। আমার হাজব্যান্ড আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক এমডি রনি তার নাম। সে আমাকে খুন করার জন্য এপ্রিলের 10 তারিখে আমার বাসায় আসে। তার সাথে যেহেতু আমার কিছুদিন ধরে ঝগড়া চলছিল, তো সে হঠাৎ করে আমাকে না জানিয়েই দুপুরবেলা বাসায় ঢুকে। বাসায় সেই মুহূর্তে আমার মা ছিল, আমার বোন ছিল, কাজের বুয়া ছিল এবং আমার 2টা বাচ্চা ছিল। সো আমি ঠিক এই ঘটনাটা এপ্রিল 10 তারিখে ঠিক দুপুরের ঘটনা। আমি জোহরের নামাজ পড়তেছিলাম। এমডি রনি তার সাথে 3জন লোক নিয়ে আমাদের বাসায় ঢুকে। এমডি রনির রাইট হ্যান্ড ইউনুস, লেফট হ্যান্ড আলামিন, এবং সাথে অজ্ঞাত একজন গুন্ডা নিয়ে সে আমাদের বাসায় ঢুকে। তো আমি যেহেতু নামাজরত অবস্থায় ছিলাম, আমি তাদেরকে দেখিনি, আমি আমার প্রাইভেট রুমে ছিলাম। এবং তার সাথে যে 3জন মানুষ ছিল, 3জন গুন্ডা আমার মাকে, আমার বোনকে এবং আমার কাজের বুয়াকে আটকিয়ে রাখে। এবং আমার নাম তাসনিম সারাফিনা, এটা আমার মেইন নাম। আর আমার যে ফেসবুকের নামটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটার নাম রয়া তাসনিম। আমি ঢাকার উত্তরাতে থাকি এবং আমার পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা ঢাকার বনশ্রীতে। এবং আমি 20 দিন হসপিটালে ছিলাম এবং বাসায় আসারও প্রায় 1 মাস লেগেছে আমার জাস্ট নিজের পায়ে দাঁড়াতে, রিকভার করতে। আমার উপরে হামলা করলো এমডি রনি। তার সাথে আমার বিয়ে হয় 2022-এর 25 নভেম্বর। আর তার সাথে আমার প্রেমের বিয়ে, সম্পর্কের বিয়ে। বিয়ের পর থেকে সে আমাকে পরাধীন এবং জিম্মি একটা জীবনযাপন দেয়। এখানে আরেকটা কথাও আমি বলবো, সে কী ধরনের প্রতারণা আমার সাথে বিয়ের দিন থেকেই করেছে। বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দেয়, আমার ফ্যামিলির সাথে আমাকে যোগাযোগ রাখতে দেয় না, আমার মেয়ের সাথে আমাকে সে টাইম স্পেন্ড করতে দেয় না। আমার বড় বাচ্চাটাকে নিয়েই কিন্তু আমি তাকে বিয়ে করেছি। আমার বড় বাচ্চাটার বয়স মাত্র তখন 7 বছর ছিল, 1 বছরের মতো ঘটনা। আমার বড় বাচ্চাটার সাথে সে যখন বাসায় আসে, তার কথা যে আমি সারাদিন তুমি বেবি নিয়ে বসেছিলা, এখন তুমি আমাকে নিয়ে বসে থাকবা। তো একটা মা বাবাই যারা শুনবে আমার কথা বুঝবে যে একটা মা বাবা কখনো তার বাচ্চার মুখে ভাত না দিয়ে নিজের মুখে ভাত দিবে না। কিন্তু তার কথা যে আমি এখন বাসায় আসি, তুমি আমাকে নিয়ে বসে থাকো, বাচ্চাকে নিয়ে বসে থাকা যাবে না। সে আমার বাচ্চাকে নিয়ে কোথাও বের হতে দিত না, সে আমাকে একা কোথাও বের হতে দিত না, সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দিয়ে দেয়। তারপরে যে মেইন রিজন ছিল,
আমার বাচ্চাকে সে তার বাবার সাথে দেখা করতে দিত না। এবং যে মেন রিজন ছিল তার যে অ্যারাবিয়ান বোরকা কালেকশন, এই অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মূল যে ফান্ড, এই ফান্ড এসেছে তার 2 বউয়ের টাকা থেকে। তার বড় বউয়ের টাকা হচ্ছে, তার বড় বউ, সে প্রাউডলি এই কথা আমাকে বলেছে, তার বড় বউয়ের জায়গা সম্পত্তি বিক্রি করে বন্ধক রেখে তার বড় বউয়ের মা বাবা তাকে 2 থেকে 3 কোটি টাকা দেয়। এই টাকা দিয়ে সে অ্যারাবিয়ান বোরকা কালেকশন শুরু করে। তার যে দ্বিতীয় ওয়াইফ ছিল, তার দ্বিতীয় ওয়াইফের মা নাকি পুলিশ ছিল, তার যে পেনশনের একটা মোটা অঙ্কের টাকা দিয়ে সে অ্যারাবিয়ান বোরকা কালেকশন শুরু করে। সে প্রাউডলি আমাকে বলে যে আমার ওয়াইফরা তো আমাকে টাকা দিচ্ছে, তুমি আমাকে টাকা দিলে সমস্যাকে, আমার বাবার দেওয়া একটা ফ্ল্যাট আছে। সে বলে যে আমি বললাম যে দেখেন আমার কাছে এইরকম টাকা দেওয়া সম্ভব না, আপনি ভালো করেই জানেন, 20-30 লাখ টাকা সে আমার কাছে চায়। সে 2 দিন পর আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন, সে 2 দিন পর বরিশাল, নোয়াখালী, এখানে সেখানে সে 2 দিন পর এক একটা দোকান নেয়, বাট তার কাছে কিন্তু কোনো ফান্ড নেই। সে এরকম মেয়েদের কাছ থেকে, তার বউদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে সে বিজনেস প্রতিষ্ঠিত করতেছে। সে আমাকে বলে যে তুমি এরকম তোমার ফ্ল্যাট বন্ধক রেখে বা ফ্ল্যাট বিক্রি করে আমাকে টাকা দাও। তখন আমি যখন বুঝলাম যে তার কাছে আমার ভবিষ্যৎ সেফ না, তার কাছে আমার মেয়ে সেফ না, তখন আমি তাকে বললাম যে এইভাবে সংসার করা সম্ভব না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। আমি তার কাছে ডিভোর্স চাইলাম। এই ডিভোর্স চাওয়াটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। এই ডিভোর্স চাইলাম কেন? তার সাথে আমি থাকবো না, তার কন্ট্রোল থেকে বের হয়ে যাব, এই জিনিসটা সে মেনে নিতে পারেনি দেখি সে আমাকে খুন করার চেষ্টা করে। হঠাৎ করে কেন আক্রমণ করলো, আসলে আমি আপনাকে বলি, যে কোনো আমার সাথে যে কাজটা করেছে, বাংলাদেশে বা যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ওয়াইফরা কিন্তু জামাইদের হাতে হয়তো বা 1-2টা থাপ্পড় খায়, এটা মানুষের কাছে অনেকটা নর্মাল। যে ছেলে মানুষ একটা জামাই একটা থাপ্পড় দিচ্ছে, এটা মেনে নাও। আমার হাজব্যান্ডও কিন্তু, রনি কিন্তু আমাকে এই ঘটনার আগে 2বার আমার গায়ে হাত তুলছে। আমি কিন্তু 2বারই, আমাকে থাপ্পড় মারার পরে আমি বাসা থেকে বের হয়ে যাই, সে আমার হাতে পায়ে ধরে ব্যাক করে নিয়ে আসে, আমি ব্যাক করে আসছি তার বাসায়, তাকে মাফ করে দিছি। সে যখন এত বড় একটা ঘটনা করছে, এটা তো আসলে মানা যায় না। কেন করলো এটা আর কি সে মানতে পারেনি যে আমি তার হাতের থেকে বা হাতের নাগালে থেকে বের হয়ে যাব, তার কন্ট্রোল থেকে বের হয়ে যাব, বা তাকে আমি ডিভোর্স দিতে চাচ্ছি, তার মেয়েলিগ এটা মানতে পারে না। এই জন্য সে আমাকে খুন করার চেষ্টা করছে এবং সে আমার চেহারার উপরে আঘাত করছে, একটা চেহারা সে নষ্ট করে দিচ্ছে। আর সে যদি সে আমাকে নর্মালভাবে গায়ে হাত তুলতো, আমি হয়তো বা এত ভয়ঙ্করভাবে আপনাদের কাছে কিন্তু বলতে পারতাম না, বা আপনারা বলতেন যে এটা নর্মাল কেস, ব্যাপার না, পুলিশের কাছে যান। বাট সে কিন্তু প্ল্যান করে, মাস্টার মাইন্ড করে সে একটা ছুরি, দেখেন ছুরিটা কিন্তু আমার বাসা থেকে সে নেয়নি, ছুরিটা সে দোকান থেকে কিনে নিয়ে আসছে। সে মাস্টার মাইন্ড ভাবে, পরিকল্পিতভাবে যে আমার চেহারাটা তাকে নষ্ট করতে হবে, যে এই সুন্দর মেয়েটা আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে, এই কারণে সে আমার চেহারা নষ্ট করছে, আমাকে খুন করার চেষ্টা করছে। বাসায় এসে সুস্থ হওয়ার পরে আমি তার নামে মামলা করেছি এবং মামলা করার পরে আমার পুলিশের কাছ থেকে সেরকম কোনো হেল্প পাইনি। আর আরেকটাও কথা ছিল, তার যে পলিটিক্যাল পাওয়ার আছে, তার বাবা হচ্ছে বিএনপির নেতা ইসমাইল হোসেন এবং সে হচ্ছে ছাত্রলীগের গুন্ডা, সন্ত্রাসী, সে রেগুলার অ্যাক্টিভভাবে জড়িত ছাত্রলীগের গুন্ডামি, সন্ত্রাসী কাজে। সে হচ্ছে এই পাওয়ার দেখে, সে যে 2 দল থেকে একটা কম্বাইন্ড পাওয়ার, বিএনপি এবং আওয়ামী লীগের কম্বাইন্ড পাওয়ারের কারণে আমার মামলা থেকে আমি কোনো রকম হেল্প পাইনি। সে অগ্রিম জামিন নিয়ে নেয় এবং জামিন নেওয়ার পরে সে আমার বিরুদ্ধে আরও বেশি ক্ষেপে যায় যে আমি মামলা কেন করলাম, এবার সে আমাকে জবাই করবে আমি যদি মামলা উঠিয়ে না নিই। এখন আপনাদের প্রশ্ন, সবার প্রশ্ন, আমি এতদিন পরে কেন সামনে আসলাম। এতদিন পরে সামনে আসাটাও হচ্ছে যে এখন আমার জানের নিরাপত্তার কারণে, আমার বাচ্চাদের নিরাপত্তার কারণে সামনে আসা। সে রেগুলার, সে অগ্রিম জামিন নিয়ে, এমন না, আমি তাকে নিজে বলেছি যে দেখেন আপনার সাথে আমার যা হয়েছে হয়েছে, আপনি আপনার মতো চলে যান, আমাকে আমার বাচ্চা 2টাকে নিয়ে থাকতে দেন। তার কথা হলো যে সে এবার আমাকে খুন করে ফেলবে, আমি তার নামে মামলা করেছি, সে আমাকে খুন করে ফেলবে এবং সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে, আমাকে জবাই করবে, আমার বড় মেয়েটাকে সে খুন করবে, আমার মা বোনকে সে অ্যাসিডে চুবিয়ে রাখবে, এই কথা সে আমাকে বলেছে। এবার আমার মুখে সে অ্যাসিড মারবে। সে রেগুলার আমাকে হুমকি দিচ্ছে, সে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে, নানান রকমভাবে আমাকে চাপ সৃষ্টি করতেছে এবং সে 2-3টা গুন্ডা আমার পিছনে লাগায় রাখছে। আমি বাসা থেকে বের হওয়া মাত্র হুন্ডা নিয়ে এই গুন্ডাগুলো আমার পিছনে তাড়া করে। বাসা থেকে বের হওয়া আমার মুশকিল হয়ে গেছে, আমার বাচ্চার স্কুলে যাওয়া মুশকিল হয়ে গেছে। এই কারণে এতদিন পরে মানুষের কাছে আসা, আমার বিচার চাওয়ার জন্য, আমার নিরাপত্তা চাওয়ার জন্য। আচ্ছা, ওনার পরিচয় হচ্ছে, ওনার নাম রনি ওরফে মুসা ভাই নামেও অনেকে তাকে চিনে।
তার আসল পরিচয় থেকে বলি, আপনারা তো রিপোর্টার, মানুষ তো আসলে বোকা না, মানুষ যদি তার সম্বন্ধে খোঁজ নেয় তাহলে সে জানবে যে সে কতটুকু ভয়ঙ্কর একটা মানুষ। দক্ষিণ খানের একটা টেরর হিসেবে মানুষ তাকে চিনে। দক্ষিণ খানের তার বাবার একটা নাম হচ্ছে ভূমিদস্যু, তার বাবা মানুষের অনেক অনেক টাকা, অনেক অনেক জায়গা জমি দখল করে নিয়েছে। তার বাবার নামে প্রায় 300 থেকে 400 মামলা আছে, এবং দক্ষিণ খানে তাকে মানুষ চিনে যে গুন্ডা বা সন্ত্রাসী রনি ভাই দক্ষিণ খান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় মিলিয়ে তার নামে প্রায় 5 থেকে 600 মামলা আছে। এই মামলাগুলোর মধ্যে তার নামে আছে অস্ত্র মামলা, তার কাছে অস্ত্র পাওয়া গিয়েছিল, র্যাব তাকে একবার ক্রস ফায়ারে দিতে চেয়েছিল, সেটা থেকে সে বেঁচে এসেও ভালো হয় নাই, তার নামে অস্ত্র মামলা আছে। সে মানুষের হাত পায়ে রক কেটে দিছে, তার নামে এই মামলা আছে। সে মানুষের হাত কেটে দিছে, মানুষের পা কেটে দিছে, এই মামলা তার নামে আছে। এটাই হচ্ছে তার পরিচয়। আমি তার সাথে সম্পর্ক প্রেমের হওয়ার কারণে আমি এগুলো কিছু না জেনে, তার সম্বন্ধে খোঁজ না নিয়ে বিয়ে করে আজকে আমিও তার হাতে একজন ভিকটিম।